ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরা আমাদের ভৌতবিজ্ঞান মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ক্লাসে আজকে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টি আমাদের চলছিল তার পার্ট 2 ক্লাস। প্রথম ক্লাসে তোমরা সবাই প্রথম ক্লাসে যেগুলো শিখেছিলে সেগুলো একবার একটু এক ঝলক দেখে নাও, মনে করে দেখো। সেই ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষ্য এবং অবিশ্লেষ্য পদার্থগুলো সম্পর্কে জেনেছিলাম, তাদের উদাহরণগুলো, সেই সঙ্গে কিছু ইলেকট্রনীয় পরিবাহী যেগুলো ধাতব অধাতব, ঠিক আছে, সেগুলো সম্পর্কে জেনেছিলাম। এবং ঠিক তারপরে আমরা তড়িৎ বিশ্লেষণ করার যে পাত্র ভোল্টামিটার, সেই সঙ্গে তড়িৎদ্বারগুলো ক্যাথোড অ্যানোড, আমরা আয়ন সম্পর্কে জেনেছিলাম, ক্যাটায়ন অ্যানায়ন, ঠিক আছে। এবং পরিশেষে আমরা জেনেছিলাম জলের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ তোমার পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রথম পার্টে যে অংশটি ছিল সেটি ছিল জলের তড়িৎ বিশ্লেষণ। তো আজকে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অংশের যে পার্ট 2 ক্লাস, সেখানে তোমাদের জন্য 4টে ভেরি ইম্পর্ট্যান্ট মাধ্যমিক পরীক্ষার জন্য কোয়েশ্চেন, যেগুলো নিয়ে আজকের পার্ট 2। তো একবার দেখে নাও আমরা পার্ট 2 ক্লাসে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, একবার তাকিয়ে দেখো বোর্ডের দিকে। নাম্বার 1, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। দারুণ প্রশ্ন, বারবার মাধ্যমিকে আসে। নাম্বার 2, কপার ধাতুর পরিশোধন, যেটা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগে রয়েছে। নাম্বার 3, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। এবং নাম্বার 4, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। প্রত্যেকটি প্রশ্ন আজকে যে আলোচনা করব আমরা, আজকের যে টপিক, আজকের যে বিষয়, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য, সে সেকেন্ড টার্মিনালে হোক বা টেস্টই হোক বা মাধ্যমিকই হোক, তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে আজকের এই ক্লাস। তো দেখো, প্রথমেই আজকের ক্লাস শুরুর আগেই আবারও আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স, আমার চ্যানেলের প্রত্যেক প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে, তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা প্রথমেই জেনে নেব তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। দেখো, আমরা গতদিন পড়েছিলাম যে সমস্ত পদার্থগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে পদার্থটার কি হয় না, রাসায়নিক ধর্মে সম্পূর্ণ পরিবর্তন ঘটে ও নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটস বলেছিলাম, তাই তো? সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যখন তোমার উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে তার রাসায়নিক পরিবর্তন ঘটে, এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস। আর এই তড়িৎ বিশ্লেষণের সময় আমরা একদম শেষের দিকে তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহারিক প্রয়োগ, সেই প্রয়োগ আলোচনা করতে গিয়ে দেখব 3টে ব্যবহারিক প্রয়োগ সেখানে রয়েছে। একটা রয়েছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, যেটা অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনা বা বক্সাইড থেকে পাওয়া যায়। একটা হচ্ছে তামা বা কপারের পরিশোধন। আর সব শেষে রয়েছে ইলেকট্রোপ্লেটিং বা তোমার যেটাকে বলা হয় তড়িৎ লেপন। 3টেই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করব আজকের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রথম প্রশ্ন, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ নিয়ে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমি বাকি 3টেকে মুছে দিলাম, একে একে সব কটাকে সামনে নিয়ে আসব এবং আজকের ক্লাস থেকে তোমাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকের ক্লাসের পর এই অংশ থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানে যা প্রশ্ন আসুক না কেন, যাই প্রশ্ন আসুক না কেন, তুমি সেখানে ছক্কা হাঁকিয়ে আসবেই আসবে, ঠিক আছে? তো চলো মন দিয়ে শোনো আজকের ক্লাস। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। এখন দেখো, যে কোনো তড়িৎ বিশ্লেষণ করতে হলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ব্যবহার করছি সেটা জানা দরকার। অ্যানোড ক্যাথোড অর্থাৎ তড়িৎদ্বার কারা সেটা জানতে হবে। সেই সঙ্গে অ্যানোড এবং ক্যাথোডে কি কি বিক্রিয়া ঘটছে সেটা জানতে হবে। আর জানতে হবে তোমার তড়িৎ বিশ্লেষ্য
যে তোমার পদার্থগুলো রয়েছে তাদের যে বিয়োজন অর্থাৎ আয়নীভবন বা তড়িৎ বিয়োজন সম্পর্কে জানতে হবে। তো চলো এক এক করে আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, কপার তড়িৎদ্বারের সাহায্যে যদি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করতে হয় তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে কী নেব না, তড়িৎ বিশ্লেষ্য রূপে নেব কপার সালফেট ও লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু H2SO4 এর জলীয় দ্রবণ। এখন প্রশ্ন হতে পারে লঘু H2SO4 স্যার মেশানোর দরকার কি? দরকার আছে, কারণ তোমরা জানো দ্রবণের আয়নের সংখ্যা যত বাড়বে তার তড়িৎ পরিবহন তত বাড়বে। তো এখানে H2SO4 লঘু H2SO4 যোগ করলে দ্রবণের আয়নের সংখ্যা বাড়ে এবং দ্রবণ বিয়োজনের মাত্রা বেড়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে কপার সালফেটের সঙ্গে সামান্য পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ ব্যবহার করব। ক্যাথোড ও অ্যানোড রূপে কী ব্যবহার করব আমরা না, ক্যাথোড ও অ্যানোড দুটো ক্ষেত্রে আমরা তড়িৎদ্বার রূপে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কপার তামা, কপার পাত বা দণ্ড বলতে পারো তুমি। তাহলে কপার দণ্ডকে আমরা ক্যাথোড ও অ্যানোড রূপে ব্যবহার করলাম, ঠিক আছে? এবারে এখানে তড়িৎ বিয়োজনটা বা আয়নীভবন কি ঘটবে না, এখানে আয়নীভবন যেটা ঘটবে সেটা হচ্ছে আয়নীভবন। আয়নীভবন অর্থাৎ কপার সালফেট ভেঙে যাবে, সেই সঙ্গে জলীয় দ্রবণের যে জলটা রয়েছে সেটা ভাঙবে। কিভাবে ভাঙবে? কপার সালফেট ভাঙবে Cu2+ ক্যাটায়ন এবং SO4 ডবল মাইনাস অ্যানায়ন। জলটা কিভাবে ভাঙবে? H+ ক্যাটায়ন রূপে এবং OH- অর্থাৎ হাইড্রক্সিল আয়ন অ্যানায়ন রূপে তৈরি হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তুমি বলতে পারো আয়নীভবন, আবার বলতে পারো বিয়োজন। তাহলে বিয়োজনে আমরা কি কি পেলাম? বিয়োজনে কপার সালফেট ভেঙে পেলাম Cu2+ আয়ন এবং সালফেট 2- আয়ন, SO4 2- আয়ন। H2O জল বিয়োজিত হয়ে ভেঙে গেল H+ আয়ন ক্যাটায়ন এবং OH- আয়ন অ্যানায়ন রূপে। তাহলে এই দুটো পদার্থের বিশ্লেষণে আমরা দুটো করে ক্যাটায়ন এবং দুটো করে অ্যানায়ন পেলাম। কি কি ক্যাটায়ন? ক্যাটায়ন দুটো হচ্ছে Cu2+, H+। অ্যানায়ন দুটো কি পেলাম? SO4 ডবল মাইনাস বা 2- এবং OH-। ঠিক আছে? নেক্সট এবারে বিক্রিয়া, ক্যাথোডে কি বিক্রিয়া হবে দেখো। ক্যাথোড তোমরা জানো, ক্যাথোড হচ্ছে নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে ক্যাথোডকে যুক্ত থাকে। সুতরাং ক্যাথোড অংশটা আমি পরে চিত্র দিয়ে তোমাদের আরও ডিটেলস বলছি, তার আগে শুনে নাও। ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িতাহিত তড়িৎদ্বার, তাই তো? অর্থাৎ ক্যাথোডটা এক কথায় ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে ক্যাথোড যদি নেগেটিভ হয় সে কাকে আকৃষ্ট করবে? পজিটিভকে। এখানে পজিটিভ কোন আয়নগুলো? এখানে পজিটিভ আয়ন দুটো আছে দেখো, একটা হচ্ছে Cu2+ আয়ন, একটা H+ আয়ন। এই দুটো প্লাস আয়ন কিন্তু ক্যাথোডে আকৃষ্ট হবে। তাহলে ক্যাথোডে চলে এলো Cu2+ এবং H+ আয়ন। কিন্তু ক্যাথোডে এই ক্যাটায়ন দুটো যাওয়ার পর ইলেকট্রন গ্রহণ করে যখন তারা বিজারিত হবে, তখন তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা দেখতে পাই হাইড্রোজেনের ঠিক নিচে আছে কপার। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে কপার আছে, সেই কারণে কপারের ইলেকট্রন কপারের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার ক্ষমতা H+ আয়নের চেয়ে বেশি। Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার ক্ষমতা H+ আয়নের চেয়ে বেশি। তাই ক্যাথোডে কি করে? ক্যাথোডে দুটো ক্যাটায়ন গেলেও Cu2+ একটা ক্যাটায়ন, H+ একটা ক্যাটায়ন, Cu2+ ও ক্যাটায়ন, H+ ও ক্যাটায়ন, দুটোই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়। এরা পজিটিভ, ক্যাথোড নেগেটিভ, তাই না? ক্যাথোড নেগেটিভ, তাই ক্যাথোড দ্বারা এরা আকৃষ্ট হবে। কিন্তু কি বললাম না, Cu2+ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থান করে, তাই Cu2+ এর ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার ক্ষমতা হাইড্রোজেনের চেয়ে বেশি, H+ এর চেয়ে বেশি। ফলে কি হয়? ক্যাথোড বিক্রিয়া যেটা হয়, Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে তৈরি হয়ে যায় কপার ধাতু। এটা কপার ধাতু রূপে মানে তড়িৎ নিরপেক্ষ পরমাণু তৈরি করে, এবং এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে বলে এটাকে আমরা কি বলি? বিজারণ। সুতরাং ক্যাথোডে কি বিক্রিয়া ঘটলো? বিজারণ। মনে থাকবে?
সেম নিয়মে তুমি এবার অ্যানোড বিক্রিয়াটা লক্ষ্য করো। অ্যানোড কি? ব্যাটারির পজিটিভ মেরু অ্যানোড তোমরা জানো। তাহলে অ্যানোডে কারা কারা আসবে? এখানে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। তাহলে নেগেটিভ আয়ন কোন দুটো দেখো, SO4 মাইনাস, OH মাইনাস। এই SO4 মাইনাস এবং OH মাইনাস দুজনেই কিন্তু অ্যানোডের দিকে ধাবিত হবে। SO4 2 মাইনাস এবং OH মাইনাস এরা অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। কিন্তু এখানে একটা মজার খেলা ঘটে, সেটা হচ্ছে আমরা অ্যানোডটা কিসের ব্যবহার করেছিলাম? তামা, কপার, তাই তো? সেই কপার সে কিন্তু কি করবে না, এই সালফেট আয়ন এবং হাইড্রক্সিল আয়ন অর্থাৎ SO4 2 মাইনাস আয়ন এবং OH মাইনাস আয়ন, এই দুটোর চেয়ে কপার ধাতুর ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা অনেক বেশি। ফলে অ্যানোডের যে অ্যানোডটা যে কপার দিয়ে তৈরি, সেই কপারটা দুটো ইলেকট্রন ত্যাগ করে সে Cu2+ আয়ন তৈরি করে ফেলে। অর্থাৎ অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে অ্যানোডের কপার, এই কপারটা কিন্তু অ্যানোডের কপার, এটা কি করবে? দুটো ইলেকট্রন বর্জন করে কি তৈরি করে? ইলেকট্রন বর্জন হয়ে গেলেই মাথায় ধনাত্মক আধান আহিত হয়, অর্থাৎ Cu2+ আয়ন তৈরি করবে। ইলেকট্রন বর্জন করাকে তোমরা কি বলো? জারণ। অর্থাৎ অ্যানোডে কোন বিক্রিয়া ঘটলো? জারণ। ক্যাথোডে কি ঘটেছিল? বিজারণ। মনে থাকবে। এইভাবে আমরা কপার সালফেটের জলীয় দ্রবণে কি করি না, যদি তড়িৎ বিশ্লেষণ করি, এবং সেক্ষেত্রে আমরা জানি তড়িৎ বিশ্লেষণের জন্য ডিসি কারেন্ট পাঠাতে হয়, সেই ডিসি কারেন্ট পাঠিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে কি হচ্ছে, অ্যানোডের যে কপার সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে Cu2+ আয়ন রূপে আসছে, আর দ্রবণ থেকে Cu2+ আয়নটা চলে যাচ্ছে কোথায়? ক্যাথোডে। খুব সিম্পলি আরেকবার বুঝে নাও, অ্যানোড ক্ষয়ে অ্যানোডের কপারটা ক্ষয়ে দ্রবণে কপার থেকে Cu2+ আয়ন আসছে, আর দ্রবণের Cu2+ আয়নটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কপারের উপরে সঞ্চিত হয়। অর্থাৎ এক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না, এবং কপার সালফেটের যে বর্ণ ছিল এটাকে তুঁতে বলা হয়, সেই তুঁতের যে নীল বর্ণ, এর জলীয় দ্রবণের যে কালার নীল ছিল সেটা কিন্তু সব সময় নীলই থাকে, কালারের এবং গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না। এটাই হচ্ছে তোমাদের কপারের তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? তো আমরা পরীক্ষায় আমাদের লিখতে হবে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা কি ব্যবহার করি, তার উত্তর দেখো, কপার সালফেট এবং লঘু সালফিউরিক অ্যাসিড। ক্যাথোড এবং অ্যানোডে কি ব্যবহার করি? দুটো ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কপারের দণ্ড বা কপারের পাত ব্যবহার করি। আয়নি ভবন কিভাবে হয়? কপার সালফেট ভেঙে যায় Cu2+ এবং SO4 ডাবল মাইনাস, জল ভেঙে যায় H+ OH মাইনাস আয়নে। আর কি? ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। ক্যাথোডে Cu2+ আয়নটা কি করে? Cu2+ আয়নের কি বললাম আমি, হাইড্রোজেনের চেয়ে এর ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হওয়ার প্রবণতা অনেক বেশি, তাই Cu2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে এবং কপার ধাতুতে পরিণত হয়, কপার এর উপর সঞ্চিত হয়, যেটা ক্যাথোড, তার উপরে ধীরে ধীরে কপারগুলো সঞ্চিত হয়। আর অ্যানোড কি করে? অ্যানোড যেটা কপার দিয়ে তৈরি, সেই কপারগুলো সালফেট এবং OH মাইনাস আয়ন এদের আগেই কিন্তু অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে এবং Cu2+ আয়ন তৈরি করে। সুতরাং দ্রবণ থেকে যেই একটা কপার আয়ন Cu2+ আয়ন যেই দ্রবণ থেকে ক্যাথোডে মুক্ত হয়, অমনি অ্যানোডটা ক্ষয়ে একটা Cu2+ আয়ন দ্রবণে চলে আসে। দ্রবণ থেকে ক্যাথোডে গিয়ে ক্যাথোডে সঞ্চিত হচ্ছে একটা, আর অমনি সেই সময়ই অ্যানোডটা ভেঙে একটা Cu2+ আয়ন কী হচ্ছে, দ্রবণে এসে মিশছে। এই কারণেই দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না, দ্রবণের কালার নীলই থাকে, কালারের কোনো পরিবর্তন হয় না। তো চলো, এতক্ষণ ধরে কপারের তড়িৎদ্বার ব্যবহার করে যে তড়িৎ বিশ্লেষণ কপার সালফেটের আমরা বুঝলাম, সেটাকে আরও ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা চিত্রের সাহায্যে ব্যাপারটা একটু তুলে ধরব। বুঝতে তোমাদেরকে হবেই, আমি কিন্তু ছাড়বো না। ঠিক আছে? আজকের পর এই অংশ নিয়ে কারো কোনো যেন সমস্যা না থাকে। ঠিক আছে? তো চলো দেখে নাও একবার। যদি একটা মোটামুটি কাল্পনিক তড়িৎদ্বার মনে করো, এটা একটা তড়িৎদ্বার। ঠিক আছে? এই পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। এটা একটা পাত্র নিলাম। তা যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে আমরা কি বলি? ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তাকে বলা হয়
ভোল্টামিটার। তো এখানে এটা মনে করো মুখ পাত্রের, ঠিক আছে। এখানে আমি দুটো তড়িৎদ্বার নেব, এই একটা তড়িৎদ্বার নিলাম, এই একটা তড়িৎদ্বার নিলাম। ঠিক আছে, তড়িৎদ্বার দুটো কি দিয়ে তৈরি বলেছি? কপার দিয়ে তৈরি, কপারের দণ্ড, কপার দণ্ড। এটাকে আমি ধরে নিলাম অ্যানোড, এই তড়িৎদ্বারটার নাম অ্যানোড। এটাও কপারের তৈরি এবং এটার নাম ক্যাথোড। ঠিক আছে, এবার তোমরা জানো ক্যাথোড কি হয়। ক্যাথোড ব্যাটারির পজিটিভ মেরু, ক্যাথোড ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত হয়, সরি নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত। আর যেটা অ্যানোড সেটা এই ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে অ্যানোড নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত, ক্যাথোড, অ্যানোড পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত, ক্যাথোড নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত। আবার বলছি আমি, ক্যাথোডটা সবসময় ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত এবং অ্যানোডটা সবসময় ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে। আর এই কারণ থেকেই আমরা দেখতে পাই যে ক্যাথোডের গায়ে সবসময় পজিটিভ চার্জ আহিত হয়, সরি নেগেটিভ চার্জ আহিত হয়। এটা তো নেগেটিভ, ঠিক আছে। ক্যাথোড মানেই জানবে নেগেটিভ চার্জ। অ্যানোডটা দেখো ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে বলে অ্যানোডে সবসময় পজিটিভ চার্জ আহিত হয়। এইবারে হবে খেলা। এবার কি হয়েছে দেখো, এবার আমরা এই পাত্রের ভেতরে যে জলীয় দ্রবণটা নিয়েছি, আমরা এর ভেতরে যে জলীয় দ্রবণটা নিয়েছিলাম সেটাই কি ছিল? কপার সালফেটের জলীয় দ্রবণ, তাই তো? কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েছিলাম। তাহলে কপার সালফেট এখানে কিভাবে বিয়োজিত হয় আরেকবার দেখে নাও। CuSO4 সে বিয়োজিত হবে Cu2+ SO4 ডবল মাইনাস আয়নে 2-। ঠিক আছে, তো দ্রবণে যথারীতি তাহলে কি উৎপন্ন হবে? কপার সালফেট ভেঙে Cu2+ এবং SO4 2-। আর জল ভেঙে, জলের আয়নি ভবনের ফলে কি তৈরি হয়েছিল? H+ OH-। তাহলে এখানে চলে এলো H+ দ্রবণে আর OH-। এই তাহলে এখন দ্রবণে আমি কটা আয়ন দেখতে পাচ্ছি? দেখো 4টে আয়ন, দুটো ক্যাটায়ন, একটা Cu2+, একটা H+, একটা Cu2+, একটা H+, এই দুটো হচ্ছে ক্যাটায়ন। আবার SO4 2-, OH-, SO4 2-, OH-, এই দুটো হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, তাহলে দুটো ক্যাটায়ন, দুটো অ্যানায়ন। এবার দেখো, আমরা যদি এখানে ডিসি কারেন্ট চালনা করি, তোমরা জানো তড়িৎ বিশ্লেষণে সবসময় ডিসি কারেন্ট বা সমপ্রবাহকে পাঠাতে হয়। ডিসি কারেন্ট যেই পাঠাবো অমনি কী হবে? কপার সালফেটের বিয়োজন ঘটে যাবে এবং তড়িৎ প্রবাহিত হবে। বিক্রিয়াটা কেমন হবে, রাসায়নিক বিক্রিয়াটা কেমন হবে একটুখানি বুঝে নাও। এখানে যে ক্যাথোডটা আছে সেই ক্যাথোডটা দেখো নেগেটিভ চার্জ দ্বারা আহিত। তাহলে দ্রবণের যে পজিটিভ আধানগুলো এখানে Cu2+ এবং H+, এরা কি হবে? ধীরে ধীরে ক্যাথোডের দিকে ধাবিত হবে। বোঝা গেল? যে পজিটিভ চার্জ সে কি হবে? সে ক্যাথোডের দিকে চলে আসবে, ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে। কারণ ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িদাহিত আর এই চার্জগুলো হচ্ছে পজিটিভ। নেগেটিভ পজিটিভকে কি করবে? আকর্ষণ করবে নিজের দিকে। তুই আমার দিকে আয়। ক্যাথোড বলবে Cu2+কে আর H+কে তুই আমার দিকে আয়। তো এরা যথারীতি ধীরে 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 ক্যাথোডের দিকে যাবে। কিন্তু একটু আগে আমি বলেছি যে যেহেতু কপারের অবস্থানটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে, তাই কপারের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার ক্ষমতা হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি। ফলে ক্যাথোড কিন্তু অ্যালাউ করবে কাকে? কপারকে। এবং সেক্ষেত্রে ক্যাথোডে যে রিয়াকশানটা হবে, ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে Cu2+ আয়নগুলো দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। আর এই কপারগুলো এখানে ক্যাথোডের গায়ে সঞ্চিত হতে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু ক্যাথোডের গায়ে সঞ্চিত হতে থাকে। ঠিক সেই সময় অ্যানোড কি করবে? অ্যানোড আবার দেখো পজিটিভ তড়িতাহিত। সুতরাং এ কী করবে? নেগেটিভ দ্রবণের যে নেগেটিভ আয়নগুলো আছে সেগুলোকে আকর্ষণ করবে। অ্যানোড নেগেটিভ আয়নগুলোকে বলবে আমার দিকে আয়,
নেগেটিভ আয়ন এখানে কে কে আছে দ্রবণে? সালফেট আয়ন, হাইড্রক্সিল আয়ন, অর্থাৎ SO4 OH মাইনাস। এই আয়ন দুটো এবার দেখো ধীরে 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 অ্যানোডের দিকে যাবে, কিন্তু অ্যানোডের দিকে গেলেও এদের কপাল খারাপ, কারণ কেউ অ্যানোডে আকৃষ্ট, মানে অ্যানোড দ্বারা এরা অ্যানোড থেকে কেউই ইলেকট্রন বর্জন করে তড়িৎ নিরপেক্ষ যে পরমাণু তাতে পরিণত হতে পারবে না। কেন পারবে না? না, এখানে অ্যানোডটা নিজেই হচ্ছে কপার দণ্ড দ্বারা তৈরি, আর কপারের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা এই দুটো যে দুটো আছে সালফেট এবং OH মাইনাস আয়ন এদের চেয়ে অনেক বেশি। ফলে অ্যানোড দণ্ডের যে কপার, সেই কপারটা কি করবে? অ্যানোড বিক্রিয়াটা দেখো একবার। অ্যানোড বিক্রিয়াটা হচ্ছে কপার, যেটা অ্যানোড দণ্ড, সেই অ্যানোড দণ্ডের কপারটা সঙ্গে সঙ্গে দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন তৈরি করবে, এবং এ কি করবে? এখান থেকে Cu2+ দ্রবণে দেবে। এই দেখো অ্যানোড ভেঙে গিয়ে চলে আসবে দ্রবণে Cu2+। মনে থাকবে? তাহলে কি ঘটনা ঘটলো দেখো। কপারের তড়িৎদ্বার ব্যবহার করে যদি আমি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে খুব মনোযোগ সহকারে ব্যাপারটা বুঝে নাও। কিন্তু দুটো তড়িৎদ্বার, একটা ক্যাথোড একটা অ্যানোড, একটা ক্যাথোড একটা অ্যানোড। ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে দ্রবণের যে Cu2+ আয়নটা আছে সেটা ক্যাথোডে যাচ্ছে, গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, করে তার মাথার 2+টা হারিয়ে যায়, দিয়ে তড়িৎ নিরপেক্ষ কপার ধাতুতে পরিণত হয়। অর্থাৎ ক্যাথোডের উপরে কপারের একটা আস্তরণ পড়তে থাকে, এবং ক্যাথোডটা কী হয়? ধীরে 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 ক্যাথোডের ভরও কিন্তু বাড়তে থাকে। অপরপক্ষে অ্যানোডে কী হচ্ছে দেখো। অ্যানোডে এখানে তোমার যে কপারটা রয়েছে, অ্যানোড যেটা কপার দিয়ে তৈরি, সেই কপারটা দুটো ইলেকট্রন বর্জন করে, দিয়ে সেখান থেকে কী হয়? ইলেকট্রন বর্জন করার পর Cu2+ আয়ন তৈরি হয়, সেই Cu2+ আয়নটা দ্রবণে চলে আসে। তাহলে একটা Cu2+ আয়ন যেই দ্রবণ থেকে চলে যাচ্ছে ক্যাথোডে, অমনি একটা কপার ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন তৈরি করে পাঠিয়ে দিচ্ছে দ্রবণে। ফলে দ্রবণের গাঢ়ত্বটা সব সময় অপরিবর্তিত থাকছে, এবং কপার সালফেটের দ্রবণটা নীল রঙের, সেটা নীল রঙই থেকে যায়, কালার আনচেঞ্জড অবস্থায় থেকে যায়। ঠিক আছে? তো আশা করি এতক্ষণ তোমাদের কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের যে তড়িৎ বিশ্লেষণ সেটা বুঝতে আর কারো কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নেই। সব সময় গত ক্লাসের সূত্রটাকে আমার মাথায় রেখো কিন্তু। ক্যা আবার বলছি আমি, ক্যা মানে ক্যাথোড, ক্যা মানে ক্যাটায়ন। ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে। আর মানে অ্যানায়ন অ্যানোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে। ব্যাস দেখো এখানে ক্যাটায়ন কে? দ্রবণে ক্যাটায়ন কে? Cu2+ আয়ন ক্যাটায়ন, H+ আয়ন ক্যাটায়ন। এই দুটো কোথায় গেল? ক্যাথোডে। তারপরে Cu2+ আয়ন H+ আয়নের চেয়ে ইলেকট্রন গ্রহণ করে, তার বিজারণ ক্ষমতা বেশি, তাই সেখানে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুরূপে ক্যাথোডের উপর জমা হয়, সেটা আলাদা কথা। কিন্তু ক্যাটায়নগুলো ক্যাথোডে গেল। আবার ঠিক এখানে দেখো দ্রবণে অ্যানায়ন কারা ছিল? সালফেট ছিল, SO4 আর OH মাইনাস আয়ন ছিল, এরা অ্যানায়ন গেল কোথায়? অ্যানোডে। অ্যানায়ন গেল কোথায়? অ্যানোডে। সুতরাং সব সময় কিন্তু মাথার মধ্যে যেন এটা থাকে, তড়িৎ বিশ্লেষণ কোনো কিছু তড়িৎ বিশ্লেষণ হয়ে লিখতে হলে ক্যাটায়ন, জলীয় দ্রবণের ক্যাটায়ন সবসময় ক্যাথোডের দিকে যাবে, জলীয় দ্রবণের অ্যানায়ন সবসময় অ্যানোডের দিকে যাবে। মনে থাকবে? আশা করি সবার মনে থাকবে। তো চলো, আজকের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার যে পার্ট 2 ক্লাস চলছে, সেখানে 2 নম্বর পয়েন্ট প্রথমেই বোর্ডে লিখে দিয়েছিলাম, মনে করে দেখো। কপার ধাতুর পরিশোধন। যদিও এটা পরবর্তীতে আমার আলোচনা করার কথা ছিল, তবুও যেহেতু কপার সালফেটের অলরেডি তড়িৎ বিশ্লেষণ তোমরা খুব ভালোভাবে জেনে নিয়েছো, এবারে ঠিক লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মেরে দিতে হবে। অর্থাৎ এরপরেই যদি আমরা কপার ধাতুর যে বিশোধন বা কপার ধাতুর তোমার পরিশোধন বলতে পারি, সেটা যদি আলোচনা করি, তাহলে আরও সহজে তোমরা বুঝে নেবে। ঠিক আছে? তো চলো আমাদের নেক্সট আলোচনা মুছে দিলাম। কপার ধাতুর পরিশোধন বা বিশোধন, যাই বলো না কেন তুমি। দেখো, আমরা প্রকৃতি থেকে বিভিন্ন আকরিকগুলো থেকে যে কপার ধাতুটা পাই, কপারের আকরিক থেকে, কপারের আকরিক যেমন Cu2S,
Cu2O কিউপ্রাইট, হ্যাঁ, কপার গ্ল্যান্স, এগুলো কপারের আকরিক আমরা জানি। মেটালার্জি, ধাতুবিদ্যা যখন আমরা পড়ব ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিছুদিন পরে, তখন আরও ভালোভাবে বুঝে নেব কপারের আকরিক কারা কারা, সেখান থেকে কিভাবে কপার ধাতু নিষ্কাশন করা হয় বুঝে নেব। আপাতত দেখো আমরা কি আলোচনা করছি না, কপার ধাতুর, কপার মানে কিন্তু তামা, তামা সিউ, কপার ধাতুর বিশোধন, বিশোধন এটাই বোধহয় সবচেয়ে ভালো ওয়ার্ড ব্যবহার করা হলো, বিশোধন। এটা কিভাবে করব দেখো, সেম টু সেম যেমন আমরা আগেরটা করেছি এটাও খুব সহজে আমরা বুঝে নেব। তার আগে দেখো ধাতুর বিশোধন কাকে বলে না, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কপারের ভেতরে যে সমস্ত অশুদ্ধিগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়া, দিয়ে বিশুদ্ধ কপারকে সংগ্রহ করার যে পদ্ধতি সেটাকে আমরা বলবো কপারের বিশোধন। আরেকবার বলে দিই, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপারের ভেতরে যে সমস্ত অশুদ্ধিগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে বিশুদ্ধ কপারকে মুক্ত করার যে পদ্ধতি তাকে আমরা বলবো কপারের বিশোধন। সেটা কি করে করব না, খুব সিম্পল নিয়ম। দেখো এখানে আমরা প্রথমে তড়িৎ বিশ্লেষ্য কী কী নেব একবার দেখে নাও। তড়িৎ বিশ্লেষ্য, কপারের বিশোধন করতে গেলে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা নেব কপার সালফেটের জলীয় দ্রবণ, তাহলে কপার সালফেট নেব, জল, আর থাকবে লঘু H2SO4, এটা লঘু সালফিউরিক অ্যাসিড। এই তিনজনকে তড়িৎ বিশ্লেষ্য রূপে নেব এবং এই তিনটে তড়িৎ বিশ্লেষ্য এদের বিয়োজন কিভাবে হবে, বিয়োজন, বিয়োজনকে আমরা কি বলি, আয়নীভবন। বিয়োজনটা কিভাবে হবে দেখে নাও। কপার সালফেট ভাঙবে তোমরা জানো, Cu2+SO4 ডবল মাইনাস 2-। জল কিভাবে ভাঙবে, H+OH-। সালফিউরিক অ্যাসিড কিভাবে ভাঙবে, 2H+SO4 ডবল মাইনাস। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি আয়নের যদি আমরা সংখ্যা দেখি, আয়ন 6টা আয়ন উৎপন্ন হয়েছে, কিন্তু আয়ন প্রকৃতি অনুযায়ী দেখো কপার Cu2+ আয়ন একটা, H+ আয়ন এখানে একটা, এখানে একটা, দুটো, এটা 2H+ হলেও কিন্তু এটা H+, সুতরাং একটা H+ আয়ন, একটা Cu2+ আয়ন, দুটো সালফেট আয়ন এখানেও আছে, এখানেও আছে, তাহলে 3টে, আর একটা OH- আয়ন 4টে, অর্থাৎ 4 রকমের আয়ন আবার আমরা পাবো। তো এই 4 ধরনের আয়ন উৎপন্ন হওয়ার পরে কি হবে বিক্রিয়াগুলো একবার দেখে নাও। আমি আবার যদি একটা ভোল্টামিটার এঁকে নিই তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। এই হচ্ছে তোমার সেই ভোল্টামিটার। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো নিয়েছি, এর মধ্যে আছে সব, এর মধ্যে Cu2+, তোমার কপার সালফেট আছে, জল আছে, H2SO4 আছে। কপার সালফেট, জল, লঘু H2SO4 আছে অলরেডি, তড়িৎ বিশ্লেষ্য এগুলো। এখানে আমি দুটো তড়িৎদ্বার নিয়ে নিলাম, এ একটা ক্যাথোড C দ্বারা প্রকাশ করলাম, এ একটা অ্যানোড, এটাকে আমি A দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। ক্যাথোডকে কি করব, ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করব। অ্যানোডকে কি করব, ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করব। এটা ক্যাথোড, ক্যাথোড, এটা অ্যানোড, ঠিক আছে। তাহলে যখনই আমরা কপার সালফেট এর তড়িৎ বিশ্লেষ্য রূপে একে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করব, অর্থাৎ ডিসি কারেন্ট যেই পাঠাবো, তার আগে এখানে বলে নিই আমি, এই যে ক্যাথোড, এই যে অ্যানোডটা ব্যবহার করেছি না, এই অ্যানোডে রাখতে হবে অবিশুদ্ধ কপার দণ্ডকে। এইটা বিশেষভাবে মনে রাখবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অবিশুদ্ধ কপার দণ্ড, এটা কি না অ্যানোড। তাহলে অ্যানোড রূপে তুমি বলবে কপারের বিশোধনের সময় অ্যানোড তড়িৎদ্বার রূপে কি ব্যবহার করবে, উত্তর হলো অবিশুদ্ধ কপার দণ্ড, অর্থাৎ যেটাকে বিশুদ্ধ করতে হবে। আর ক্যাথোড যেটা, সেটা হচ্ছে আমরা ব্যবহার করব বিশুদ্ধ কপার দণ্ড, বিশুদ্ধ কপার দণ্ড, এটা হচ্ছে কি ক্যাথোড, ঠিক আছে। এইবার কি হচ্ছে দেখো, এবার ডিসি কারেন্ট পাঠালাম, ভোল্টামিটার যন্ত্রে যদি ডিসি কারেন্ট পাঠাই তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে একটু আগে আমি বলেছি ক্যাটায়নগুলো কোথায় যাবে, 3টে ক্যাটায়ন আছে এখানে, 3টে বলতে
দু ধরনের, একটা Cu2 প্লাস, এখানে মুছে কি হচ্ছে দেখো, Cu2 প্লাস আর H প্লাস, এই দুই টাইপের ক্যাটায়ন রয়েছে, তাই তো। আর অ্যানায়ন কী রয়েছে, SO4 ডবল মাইনাস আর OH মাইনাস। এই এবারেও ঠিক সেম টু সেম নিয়মে আগের মতো কী হবে, Cu2 প্লাস আয়ন এবং H প্লাস আয়ন দুটো ক্যাটায়ন, ক্যাটায়ন কার দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডের দিকে গেলে কি হবে না, Cu2 প্লাস আয়নের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার ক্ষমতা H প্লাস আয়নের চেয়ে বেশি, সেটা আগের আলোচনাতে আমরা বলেছি, জেনেছি। সেখানে কি হবে, তাহলে Cu2 প্লাস আয়ন ক্যাথোডে এসে দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে। ক্যাথোডে এসে কি করবে, Cu2 প্লাস আয়ন, এখানে দেখে নাও ক্যাথোড বিক্রিয়াটা এদিকে লিখছি, Cu2 প্লাস আয়ন সে Cu2 প্লাস সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, করে কপার ধাতুতে পরিণত হবে। এবং এই Cu2 প্লাসটা ক্যাথোডের এই যে ওপরে কিন্তু একটা আস্তরণ সৃষ্টি করে দেবে, অর্থাৎ ধীরে 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 কপারের ভর বাড়বে, কপারটা ধীরে 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 বাড়বে। আর যে মোটা অ্যানোড দণ্ড, অবিশুদ্ধ কপারের তৈরি, অবিশুদ্ধ তামার তৈরি যে মোটা অ্যানোড দণ্ডটা ব্যবহার করেছিলাম, সেখানে কি হবে না, অ্যানায়নগুলো দেখো, এই যে SO4 মাইনাস ডবল মাইনাস এবং OH মাইনাস, এই আয়ন দুটো কি হবে, এরা কিন্তু অ্যানোডের দিকে ধীরে ধীরে আকৃষ্ট হবে, কারণ অ্যানায়ন অ্যানোডের দিকে ধাবিত হয়। কিন্তু এক্ষেত্রে আমি বলেছিলাম অ্যানোড যে কপার দণ্ড দিয়ে তৈরি, সেই কপার দণ্ডের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা SO4 ডবল মাইনাস বা OH মাইনাস, এই দুটো অ্যানায়নের চেয়ে অনেক বেশি। ফলে এই অ্যানোডের যে কপার দিয়ে অ্যানোডটা তৈরি, সেই কপারগুলো কি করবে, অ্যানোডে সেই কপারগুলো দুটো ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাস আয়নে পরিণত হবে। এখানে দুটো ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাস আয়ন তৈরি করে, এবং এটা কোথায় চলে আসে, দ্রবণে। বোঝা গেল? তাহলে দ্রবণ থেকে একটা Cu2 প্লাস আয়ন ক্যাথোডে গিয়ে কপার, যেটা কপার তো তোমার ক্যাথোডের তড়িৎদ্বারের উপর সঞ্চিত হয়, জমা হয়, ফলে কপার ক্যাথোডের তোমার ভরটা বৃদ্ধি পায়। আর অ্যানোডের সেই সময় কি হয় না, অ্যানোডের এই যে প্রাচীরগুলো, এগুলো ধীরে 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 ক্ষইতে অ্যানোডটা কি হয় না, অ্যানোড অবিশুদ্ধ যে অ্যানোড, অবিশুদ্ধ কপারের যে অ্যানোড, সেটার থেকে বিশুদ্ধ তামাগুলো ক্ষয়ে Cu2 প্লাস আয়নে প্রথমে দ্রবণে আসে, সেখান থেকে আবার ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে, দিয়ে বিজারিত হয়, বিজারিত হয়ে আবার কি হয় না, ক্যাথোডের উপরে একটা বিশুদ্ধ কপারের আস্তরণ তৈরি করে। তাহলে কি ঘটছে আবার বলে দিই আমি, অ্যানোডের কপারটা, অবিশুদ্ধ কপারটা Cu2 প্লাস আয়ন রূপে দুটো ইলেকট্রন বর্জন করে সে চলে যায় দ্রবণে। অ্যানোডে যেই দুটো ইলেকট্রন বর্জন করলো, Cu2 প্লাস আয়ন উৎপন্ন হয়ে গেল, অ্যানোড থেকে কপারটা খুলে কোথায় পড়ছে, দ্রবণে, Cu2 প্লাস আয়ন রূপে। এই Cu2 প্লাস আয়নটা আবার ধীরে ধীরে ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, ক্যাথোডের দিকে ধাবিত হয়, সেখানে গিয়ে ও কী করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোড থেকে। দুটো ইলেকট্রন গ্রহণ করার পর কী হয়, ক্যাথোড তোমরা জানো নেগেটিভ তড়িৎ দ্বারা আহিত, সুতরাং সেখানে নেগেটিভ চার্জ আছে, সেখান থেকে দুটো ইলেকট্রন নিয়ে Cu2 প্লাস আয়নটা কপার ধাতুরূপে ক্যাথোডের উপরে একটা আস্তরণ সৃষ্টি করে, ফলে ক্যাথোডের ভরটা বাড়ে, অ্যানোডের ভরটা কমে। আর অ্যানোডে কী নিয়েছিলাম, অবিশুদ্ধ কপার দণ্ড, সেই অবিশুদ্ধ কপার দণ্ডটা খুলে বিশুদ্ধ কপার রূপে সেটা ক্যাথোডে জমা হয়ে যায়। আর যেগুলো অশুদ্ধি থেকে যায় তার কি হয়, যারা অশুদ্ধি ছিল এতক্ষণ, এই কপারের সঙ্গে আমরা আয়রন, নিকেল এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু মূল্যবান ধাতু, যেগুলোকে বর ধাতু বলি, সেই বর ধাতু বিশেষ করে দেখে নাও, সোনা, সিলভার এবং প্লাটিনাম, সোনা, রূপো এবং প্লাটিনাম, এই বর ধাতুগুলো কি হয় জানো, এখানে অ্যানোডের ঠিক তলায় একটা কাদার মতো আস্তরণ তৈরি করে। এই রকম জায়গায় এই যে অ্যানোডটা রয়েছে না, এই অ্যানোডের তলে এখানে কাদার মতো একটা আস্তরণ তৈরি করে। এই অ্যানোডে জমে থাকা কাদাগুলোকে আমরা বলি অ্যানোড মাড। পরীক্ষার জন্য VVI, অ্যানোড মাড, মাড মানে কি, কাদা, অ্যানোডের কাদা কাকে বলে না, অবিশুদ্ধ অ্যানোড পাত থেকে Cu2 প্লাস আয়নগুলো খুলে গিয়ে
সেগুলো দ্রবণ থেকে আবার ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, সেখানে ক্যাথোডের উপরে বিশুদ্ধ তামাগুলো সঞ্চিত হয়, আর তামার মধ্যে অ্যানোডের যে অবিশুদ্ধ তামা ছিল, তামার দণ্ড ছিল, তার মধ্যে যে অশুদ্ধিগুলো রয়েছে সেই অশুদ্ধিগুলো অ্যানোডের তলায় থকথকে কাদার মতো আকারে জমা হয়। এইটাকে আমরা বলবো অ্যানোড মাড। এবং সেক্ষেত্রে দেখা যায় তোমার আয়রন টাইরন যেগুলো আছে সেগুলো সালফেট রূপে দ্রবণে মিশে যায়, আর এই সিলভার, গোল্ড এবং প্লাটিনাম, গোল্ড সিলভার প্লাটিনাম, গোল্ড সিলভার প্লাটিনাম, এই সকল মূল্যবান ধাতুগুলো অ্যানোডের তলায় জমা হয়। ঠিক আছে, অনেক সময় মসলিনের তৈরি ওই থলি টলি দিয়ে সেই মূল্যবান ধাতুগুলোকে সংগ্রহ করা যায়। এইভাবে তাহলে আমরা কি পেলাম? ক্যাথোডে বিশুদ্ধ তামা পেয়ে গেলাম, আর অ্যানোডের তলায় অশুদ্ধিগুলো এখানে থকথকে কাদার মতো অ্যানোড বাঁড রূপে এখানে পড়ে গেল, জমা হয়ে গেল। ক্লিয়ার? খুব সিম্পল থিওরি। অ্যানোড থেকে অ্যানোডের অবিশুদ্ধ তামা দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন তৈরি করে দেয়। সেই Cu2+ আয়ন দ্রবণে আসে, দ্রবণ থেকে Cu2+ আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, ক্যাথোডে গিয়ে Cu2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং কপারে পরিণত হয়। সেই কপারটা হচ্ছে বিশুদ্ধ কপার। ঠিক আছে, ব্যাস এইভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কপারের বিশোধন করতে পারবো, অর্থাৎ তামাকে বিশুদ্ধ করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল তো? ঠিক, তো চলো দেখে নাও একবার সবাই। খুব সুন্দর জিনিস এবং পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তোমাদের আগেই বলেছি আজকের এই পার্ট 2 ক্লাস, এর মধ্যে যে সকল জিনিসগুলো আলোচনা হবে কোনো না কোনোটি পরীক্ষাতে তুমি অবশ্যই পেয়ে যাবে। নেক্সট আমরা এরপরে আমাদের আলোচ্য বিষয় অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক থেকে কিভাবে আমরা অ্যালুমিনিয়ামকে পাবো তাই নিয়ে এবারে চলো আলোচনা করব। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, তাহলে এটা মুছে দিলাম। এবারের আলোচনা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। ঠিক এরপরেই কিন্তু আমরা ভৌতবিজ্ঞানের এই ক্লাসের পরেই তোমরা যদি সিলেবাসের দিকে তাকাও তাহলে সেখানে দেখতে পাবে আমাদের রয়েছে কয়েকটি গ্যাসের প্রস্তুতি। সেখানে অ্যামোনিয়া রয়েছে, নাইট্রোজেন রয়েছে এবং হাইড্রোজেন সালফাইড রয়েছে। সেই গ্যাস প্রস্তুতির পরে রয়েছে কয়েকটি অ্যাসিডের প্রস্তুতি। সেখানে HCl রয়েছে, সেখানে সালফিউরিক অ্যাসিড রয়েছে, আর সেখানে HNO3 নাইট্রিক অ্যাসিড রয়েছে। তারপরেই কিন্তু আমাদের অজৈব রসায়ন শুরু হয়েছে। আর এই অজৈব রসায়নের যেটুকু আছে আমাদের সেটা হচ্ছে মেটালার্জি বা ধাতুবিদ্যা। সেই ধাতুবিদ্যায় আমরা চারটে ধাতু সম্পর্কে জানব। একটা আয়রন, জিঙ্ক, কপার এবং ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আয়রন, জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম, এই চারটে ধাতুর মধ্যে অন্যতম একটি ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। চলো এবারে আমরা এই তড়িৎ বিশ্লেষণের দ্বারা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন কিভাবে হয় সেটা জেনে নেব। অ্যালুমিনিয়াম, যার সংকেত Al, ধাতু নিষ্কাশন খুব মজার জিনিস, একটু বুঝে নাও। দেখো পরীক্ষায় যদি প্রশ্নটা আসে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে হয়, তাহলে মেন জায়গাগুলোকে আমরা আগে মার্কিং করে নেব। দেখো প্রথমে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করব। তো আগে দাঁড়াও একটুখানি বলে নিই আমি। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর যে প্রধান আকরিক, সেই প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। যে বক্সাইটের সংকেত আমরা জানি Al2O3.2H2O, Al2O3 2H2O, এটাকে বলা হয় বক্সাইট। এটা অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। এটাকে উত্তপ্ত করে যদি এই জলটাকে হটিয়ে দেওয়া হয় তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে Al2O3, অর্থাৎ এটাকে আমরা বলবো অ্যালুমিনা। এই অ্যালুমিনা থেকে কিন্তু অ্যালুমিনিয়াম প্রস্তুত করা যায়। তো এখানে দেখো এই অ্যালুমিনা, শুধু যদি অ্যালুমিনাকে উত্তপ্ত করে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে যাই তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার আমরা দেখতে পাবো অ্যালুমিনার গলনাঙ্ক অনেক বেশি। কত? এর গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা তো অনেক বেশি তাপমাত্রা। তাহলে এই বেশি তাপমাত্রা সৃষ্টি করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে তড়িৎ শক্তি ব্যয়িত হবে
এবং জ্বালানি খরচ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এর গলনাঙ্ককে কমানোর জন্য আমরা এই অ্যালুমিনার সঙ্গে কি করব, ভালো করে দেখো, তড়িৎ বিশ্লেষ্য রূপে লিখে নাও তোমরা, এটা ভালো করে নোট করো। তড়িৎ বিশ্লেষ্য রূপে যেগুলো ব্যবহার করব, সেই তড়িৎ বিশ্লেষ্য রূপে অ্যালুমিনা যেটা আমাদের রয়েছে, অ্যালুমিনা, সেই অ্যালুমিনার সঙ্গে আমি কি বললাম, 20% অ্যালুমিনা নেব, 20% Al2O3 প্লাস তার সঙ্গে নেব 60% ক্রায়োলাইট এবং তার সঙ্গে নেব আরও 20% ফ্লুওস্পার। ব্যাস, এই তিনটেকে মিশিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এগোবো। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য রূপে পরীক্ষায় যদি আসে তড়িৎ বিশ্লেষ্য রূপে তুমি কি কি ব্যবহার করবে, তখন পরিষ্কার লিখে দেবে 20% অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুওস্পার মেশানো হবে। ওকে, এবারে রইল তড়িৎদ্বার। তড়িৎদ্বার বলতে ক্যাথোড ও অ্যানোডে আমরা কাকে কাকে ব্যবহার করব। এখানে দেখো, আমরা ক্যাথোডে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, ক্যাথোডটা হবে গ্যাস কার্বনের ক্যাথোড, আর অ্যানোড রূপে আমরা ব্যবহার করব গ্রাফাইটকে, গ্রাফাইট। ব্যাস, এই হচ্ছে আমাদের তোমার তড়িৎ বিশ্লেষ্য কী কী নেব, আর ক্যাথোড অ্যানোড রূপে আমরা কী কী নেব। এবারে আসছি বিয়োজনে। ঠিক আছে, বিয়োজনটা এখানে প্রধান জিনিস, ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এইটুকু একবার টুকু নিতে পারো, দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা এবারে চলে যাব অ্যালুমিনার বিয়োজন। তো এক্ষেত্রে Al2O3 যেটা রয়েছে সেটাই আমাদের মূল আকরিক, সেখান থেকে আমাদেরকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে হবে। তাহলে আমরা তোমাদের বলে দিই যে এখানে অ্যালুমিনিয়ার সঙ্গে এই যে ফ্লুওস্পার এবং ক্রায়োলাইট কেন মেশানো হলো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তখন আমরা বলবো যে শুধুমাত্র তোমার যে অ্যালুমিনিয়াম রয়েছে তার গলনাঙ্ক কত বললাম আমি, 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উচ্চ তাপমাত্রা সৃষ্টি করতে গেলে সেক্ষেত্রে বেশি মাত্রায় আমাদের তড়িৎ খরচ বা জ্বালানি খরচ হয়ে যায়। তাই গলনাঙ্ককে কমানোর জন্য তার সঙ্গে সামান্য পরিমাণে ফ্লুওস্পার এবং ক্রায়োলাইট মেশানো হয়। এই ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার যখন মেশানো হয় না, তখন অ্যালুমিনা মোটামুটি 930 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই গলিত হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও ওর মধ্যে যে ক্রায়োলাইটটা মেশানো হয় না, সেটা কি করে, দ্রবণের সান্দ্রতাকে কমিয়ে দেয়। ক্রায়োলাইট দ্রবণের সান্দ্রতাকে কমায়, দ্যাট মিন্স দ্রবণের প্রবাহমানতাকে বাড়িয়ে দেয়। আরেকবার বলে দিই, ক্রায়োলাইট দ্রবণের সান্দ্রতাকে কমায়, প্রবাহমানতাকে বাড়ায়, তার ফলে কারেন্ট খুব বেশি প্রবাহিত হয়, তারা বিশ্লিষ্ট হয় ভালোভাবে। ঠিক আছে, যাই হোক, আমরা আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে তড়িৎ বিয়োজন। এটাই হচ্ছে আমাদের আসল আলোচনা, তড়িৎ বিয়োজন, বা যেটাকে তোমরা কি বলো, আয়নী ভবন, তাই তো, আয়নী ভবন বলে থাকি আমরা। এক্ষেত্রে দেখো, অ্যালুমিনা যেটা Al2O3, এ যখন বিশ্লিষ্ট হয়ে যায় তখন কি হয়, 2Al3+, আর O3টা কি ভেঙে যায়, 3O+, তাহলে দেখতেই পাচ্ছ অ্যালুমিনিয়াম ভেঙে আমরা ক্যাটায়ন রূপে পেলাম Al3+, যেটা দুটো উৎপন্ন হয় অর্থাৎ 2Al3+, আর অ্যানায়ন রূপে পেলাম অক্সিজেন অর্থাৎ 3টে O+কে পেলাম অ্যানায়ন রূপে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই দেখো, এখান থেকে আমরা যদি বিচার করি তাহলে ক্যাটায়ন কোথায় যাবে, এটা ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন, একটু মন দিয়ে বুঝে নাও, এটা হচ্ছে অ্যানায়ন। নেগেটিভ তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে, পজিটিভ তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে। কোথায় যাবে, ক্যাথোডে চলে এলো। অ্যানায়ন কোথায় যাবে, অ্যানোডে চলে গেল। এটা আমরা জানি, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। ক্যাথোডে গিয়ে এ কী করবে, ক্যাথোডে কি করে, ক্যাথোডে আচ্ছা কেন যাবে জানো তো, ক্যাথোডে কেন যাবে, ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, অ্যানোডে কেন যাবে, অ্যানোড পজিটিভ তড়িৎগ্রস্ত, তাই অ্যানোডে অ্যানায়ন আসবে আর ক্যাথোডে ক্যাটায়ন আসবে। তো যাই হোক,
এখানে 2Al3+, এই ক্যাটায়নটা এসে এ কী করে, 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন গ্রহণ করে, 6 ইলেকট্রন, 6টা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, A2Al অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু রূপে অধক্ষিপ্ত হবে। অপরদিকে অ্যানোডে যে অ্যানায়নটা চলে যায় সেটা কি হবে, 3O2-, এ কী করবে, 6টা ইলেকট্রন বর্জন করে দেবে, 6 ইলেকট্রন বর্জন করে দিয়ে কি করবে, 3O-তে পরিণত হবে। এখন অক্সিজেন তো ও অবস্থায় থাকতে পারে না, পরমাণু অবস্থায় থাকতে পারে না, সে কি করবে, 3O + 3O পরস্পর যুক্ত হয়ে কি করবে, 3O2 তৈরি করবে, দিয়ে অ্যানোডে আমরা কি পেয়ে যাব, অক্সিজেন গ্যাস। তাহলে অ্যানোডে কি পেলাম না, অ্যানোডে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় পেয়ে গেলাম অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডে আমরা পেয়ে গেলাম অ্যালুমিনা থেকে অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু। এইভাবে অ্যালুমিনিয়ামের যে প্রধান আকরিক বক্সাইট এবং সেটাকে উত্তপ্ত করে যে অ্যালুমিনা পেয়েছিলাম, সেই অ্যালুমিনা বা Al2O3 এর তড়িৎ বিশ্লেষণ করে আমরা ক্যাথোডে পেয়ে গেলাম অ্যালুমিনিয়াম ধাতু। এইভাবেই অ্যালুমিনিয়াম ধাতু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায়। বোঝা গেল? আশা করি প্রত্যেকে বুঝে গেছো, কোনো সমস্যা নেই। সব সময় মাথায় রাখবে, তড়িৎ বিয়োজনের পর যেটা ক্যাটায়ন হবে সেটা ক্যাথোডে চলে যাবে। এখানে ক্যাটায়ন কে ছিল, Al3+, তাই সে কোথায় গেল, ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে কি হলো দেখো, এখানে ক্যাথোডে গেলেই সেখানে বিজারণ ঘটবে। এখানে ইলেকট্রন গ্রহণ করেছিল, এই বিক্রিয়াটাকে কি বলি আমরা, বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করার পরে অ্যালুমিনিয়ামগুলো কি করলো, অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হলো। আর অ্যানোডে অ্যানায়নগুলো এসে সে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করে দিলেই সে পরিণত হবে অক্সিজেন পরমাণুতে। 3টে করে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে 3টে অক্সিজেনের অণু অ্যানোডে জমা হয়। অর্থাৎ অ্যালুমিনার যদি আমরা গলিত অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ক্যাথোডে পাবো অ্যালুমিনিয়াম ধাতু আর অ্যানোডে পাবো অক্সিজেন গ্যাস। ক্লিয়ার? পরীক্ষা এলে কিন্তু যা আসবে এখান থেকে পেরে যাব। কি আসতে পারে দেখো, এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষণ রূপে কী কী ব্যবহার করা হয়। কী কী ব্যবহার করা হয় বলো, কী কী ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ রূপে? অ্যালুমিনা 20%, 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুসপার ব্যবহার করা হয়। ওখানে বলতে পারে ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহার করা হয়। ক্যাথোড রূপে কী বলেছিলাম, গ্যাস কার্বন, আর অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়, গ্রাফাইট। ঠিক আছে? তারপরে বলতে পারে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনের আয়নীভবন বা তড়িৎ বিয়োজন বিক্রিয়াটি লেখো, বিক্রিয়াটি লিখে দিতে পারবো। আবার জিজ্ঞেস করতে পারে এখানে ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়াটি লেখো। এই যে এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। খতম। নেক্সট আমরা আমাদের আজকের ক্লাসের শেষ যে আলোচনা, সেই আলোচনায় চলে এলাম। আমরা এবারে তড়িৎ লেপন, তড়িৎ বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ অংশ তড়িৎ লেপন বা যাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোপ্লেটিং, সেটা নিয়ে আলোচনা করব। খুব মজার জায়গা, খুব সহজ জায়গা অপেক্ষাকৃত। কি বললাম আমি, ইলেকট্রোপ্লেটিং বা এটাকে বলা হয় তড়িৎ লেপন। তড়িৎ লেপন কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে পরীক্ষায়? এখানে আসতে পারে তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, আর তড়িৎ লেপন কোনো ধাতুর করার সময় ক্যাথোডে, অ্যানোডে এবং তড়িৎ বিশ্লেষণ রূপে তুমি কি কি ব্যবহার করবে। এই হচ্ছে মাধ্যমিকের বা টেস্টের কোয়েশ্চেন। আবারও শুনে নাও, তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, আর তড়িৎ লেপন করতে গেলে ক্যাথোডে, অ্যানোডে এবং তড়িৎ বিশ্লেষণ রূপে তুমি কি কি ব্যবহার করবে সেটাই ওরা জানতে চাইবে। আর আমরা পটাপট কিন্তু উত্তর লিখে চলে আসব। কি করে একবার শুনে নাও। প্রথমেই তড়িৎ লেপন কাকে বলে না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু, বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু, বা তুমি বলতে পারো যে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ধাতুর উপরে তোমার ওটাকে কি বলে, ওটা ছেড়ে দাও, তুমি বলবে যে বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং, এবং সেটা অবশ্যই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। যেটা বলছিলাম আমি, নিম্নমানের ধাতুর উপরে উচ্চমানের ধাতুর প্রলেপ দেওয়াকেও তুমি ইলেকট্রোপ্লেটিং বলতে পারো। তো যাই হোক, এখানে ভালো করে আগে শুনে নাও তড়িৎ লেপন কী কারণে আমরা করব, উদ্দেশ্য কী। নাম্বার 1, তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলো দেখো। 1 নম্বর যে উদ্দেশ্য সেটা হচ্ছে
সৌন্দর্য বৃদ্ধি, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি, যে কোনো ধাতুর সৌন্দর্য বাড়াতে গেলে তড়িৎ লেপন করতে হয়। নাম্বার 2 স্থায়িত্ব বর্ধন, স্থায়িত্ব বর্ধন। এবং নাম্বার 3 হচ্ছে তোমার সৌন্দর্য বর্ধন, স্থায়িত্ব বর্ধন এবং বিশেষ করে লোহা টোহার ক্ষেত্রে মরিচা নিবারণ, এগুলো বলতে পারি আমরা, মরিচা নিবারণ। ঠিক আছে, সৌন্দর্য, স্থায়িত্ব, মরিচা নিবারণ, এগুলোর জন্য আমরা তড়িৎ লেপন করব। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা জলের মতো স্বচ্ছ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। একটা পেরেক, লোহার তৈরি পেরেক, সেটাকে তুমি যদি কিছুদিন এই বর্ষার সময় উঠানে ফেলে রাখবে, বাড়ির উঠানে ফেলে রাখবে, ঠিক কয়েকদিন পর পেরেকটাকে তুলে নেবে, দেখবে সেখানে পেরেকটার গায়ে একটা বাদামি রঙের আস্তরণ পড়ে। সেটা কি? সেটা মরিচা। কারণ আমরা জানি লোহার বাদামি রঙের, লোহার উপরে যে জলযুক্ত আস্তরণটা পড়ে, জলযুক্ত অক্সাইড যেটা লোহার, তাকে আমরা মরিচা বলি। তো সেই মরিচা বিশুদ্ধ লোহায় মরিচা পড়ে না, আমরা জানি। তো যাই হোক, মরিচাটা কি হয় না, ওটা লোহাকে ক্ষয় করে দেয়, লোহাকে নষ্ট করে দেয়। এবার লোহার উপরে যদি আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিকেলের কোনো প্রলেপ দিতে পারি বা টিনের প্রলেপ দিতে পারি, ঠিক আছে, তাহলে কী হবে, লোহার উপরে একটা কভার, একটা আস্তরণ পড়ে যাবে। এবং তখন কিন্তু সেই পেরেকটাকে যদি নিকেলের কোট করে, নিকেলের প্রলেপ দিয়ে তুমি আবার উঠানে ফেলে দিয়ে এসো, আর কিন্তু ওর উপরে মরিচা পড়বে না। এটাই হচ্ছে তড়িৎ লেপন, এবং এটাই হচ্ছে তড়িৎ লেপনের উদ্দেশ্য, যে কোনো ধাতুকে আমাদের যে প্রাকৃতিক আবহাওয়া, সেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে, জলবায়ুর সঙ্গে সংঘর্ষ করে টিকে রাখতে সাহায্য করে। ঠিক আছে, এবারে চলো তড়িৎ লেপনের আসল জায়গায় চলে আসে আমি। যে তড়িৎ লেপন যখন করা হয় তখন ক্যাথোডে কাকে ব্যবহার করবে, অ্যানোডে কাকে ব্যবহার করবে, তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ব্যবহার করবে, এইটার উত্তর আমি তোমাদের লিখে বুঝিয়ে দিই। প্রথমে ক্যাথোড, ঠিক আছে, তারপরে এখানে আমি লিখলাম অ্যানোড, তারপরে লিখব তড়িৎ বিশ্লেষ্য। মন দিয়ে বুঝে নাও, যাই আসুক না কেন তুমি উত্তর করে আসবেই আসবে। তড়িৎ বিশ্লেষ্য, সরি বিশ্লেষণ না, তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি বললাম? আমি প্রথমে বললাম ক্যাথোড রূপে কাকে ব্যবহার করব, তারপরে অ্যানোড রূপে কাকে ব্যবহার করব, তারপরে তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ব্যবহার করব। দেখো, যে ধাতুটার উপর তুমি প্রলেপ দেবে, যে ধাতুর উপর প্রলেপ দেবে তাকে ক্যাথোডে ব্যবহার করবে। তাহলে এখানে কি লিখলাম? যে ধাতুর উপর প্রলেপ দেবে, এটুকুই লিখে দিলাম। যে ধাতুর উপর প্রলেপ দেবে তাকে কোথায় ব্যবহার করব? ক্যাথোডে। অ্যানোড, যার দ্বারা প্রলেপ দেবে, এটা লিখে নাও, যার দ্বারা প্রলেপ দেবে তাকে অ্যানোডে ব্যবহার করবে। আর তড়িৎ বিশ্লেষ্য কাকে ব্যবহার করবে? অ্যানোডে যে থাকবে, অর্থাৎ অ্যানোডের ধাতুর, অ্যানোডে যে ধাতুটা ব্যবহার করছো তুমি, সেই অ্যানোডের ধাতু, ধাতু বলে না, অ্যানোডে যে পদার্থটা থাকবে, অ্যানোডের পদার্থের লবণের জলীয় দ্রবণ, এইটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব। এবারে মনে করো একটা উদাহরণ, এই মনে করো একটা স্টিলের তৈরি চামচ, স্টিলের না সরি, এটা লোহার তৈরি একটা চামচ, লোহা, কি এটা বললাম? চামচ। এই লোহার তৈরি চামচের উপরে মনে করো তুমি নিকেল দিয়ে প্রলেপ দেবে, লোহার তৈরি চামচের উপরে নিকেলের প্রলেপ দেবে। তাহলে ক্যাথোডে কি লিখবো আমরা? ক্যাথোডে রাখবো কাকে বলো তো? লোহার তৈরি চামচের উপরে আমি যদি নিকেলের প্রলেপ দিই, তাহলে ক্যাথোডে কাকে রাখবো, অ্যানোডে কাকে রাখবো, আর তড়িৎ বিশ্লেষ্য রূপেই বা কাকে ব্যবহার করব? এই হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্ন। তো দেখো, যার উপর কি লেখা যায় না, যে ধাতুর উপর প্রলেপ দেবে তাকে ক্যাথোডে,
কার উপরে প্রলেপ দেবো? লোহা। তাহলে এখানে ক্যাথোডে কাকে ব্যবহার করব? জিজ্ঞাসা চিহ্ন মুছে দিয়ে এখানে লিখলাম লোহার চামচ। ঠিক আছে, লোহার চামচকে আমরা ক্যাথোডে দেব। অ্যানোডে কাকে দেব? অ্যানোডে লেখা আছে দেখো, যার দ্বারা প্রলেপ দেবে। কি দিয়ে বলেছি আমি? নিকেল। তাহলে এখানে নিকেলের দণ্ড, নিকেলের দণ্ড, নিকেলের সংকেত তোমরা জানো Ni। এই নিকেলের দণ্ডকে অ্যানোড রূপে ব্যবহার করবে। আর তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করবে? কি লেখা আছে? অ্যানোডের পদার্থের লবণের জলীয় দ্রবণ। অ্যানোডে কী ব্যবহার করেছো? নিকেল। তাহলে নিকেলের জলীয় দ্রবণ কী হবে, মানে লবণ কী হবে? নিকেলের লবণের নাম নিকেল সালফেট, NiSO4। নিকেল সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করবে। ব্যাস, তাহলেই লোহার চামচের উপরে নিকেলের প্রলেপ দেওয়া সম্ভব। এ প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমরা জানি যে লোহার তৈরি কোনো বস্তুর উপরে যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে গ্যালভানাইজেশন বলা হয় তাকে। লোহার তৈরি কোনো বস্তুর উপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা বলি গ্যালভানাইজেশন। এটা শর্ট কোশ্চেনের জন্য মনে রেখো। এছাড়াও আমাদের গোল্ড প্লেটিং আছে, সিলভার প্লেটিং আছে। অর্থাৎ গোল্ড প্লেটিং মানে কি? দেখো এখানে মুছে দিলাম এটা। গোল্ড প্লেটিং অর্থাৎ সোনা দিয়ে লেপন করা, সোনার লেপন। সিলভার প্লেটিং মানে সিলভারের লেপন। আমি গোল্ড প্লেটিংটা ধর বলছি, গোল্ড প্লেটিং। তাহলে কোনো বস্তুর উপরে যদি সোনা দিয়ে তড়িৎ লেপন করা হয় তাহলে কি করব? গোল্ড প্লেটিং করার ক্ষেত্রে কি করব? দেখো, ক্যাথোডে কাকে রাখবো? যে বস্তুটার উপরে সোনার প্রলেপ দেব তাকে রাখবো। তাহলে ক্যাথোডে, ক্যাথোডে, ক্যাথোডে এখানে লেখাই আছে যে ধাতুর উপর প্রলেপ দেব তাকে ক্যাথোডে রাখবো। গোল্ড, সোনাকে কোথায় রাখবো? অ্যানোডে। সোনাকে যার দ্বারা প্রলেপ দেব তাকে অ্যানোডে। তাহলে একটা সোনার পাতকে অ্যানোডে। তাহলে আমি এখানে ক্যাথোড অ্যানোড যদি একে দেখাই, ক্যাথোড ধরো, এটা ক্যাথোড অ্যানোড। ঠিক আছে, এখানে ক্যাথোড এটা, অ্যানোড এটা। যে বস্তুটার উপরে আমি সোনার প্রলেপ দেব তাকে ক্যাথোডে। মনে করো সেটা একটা মালা, একটা চাঁদির মালা। চাঁদির মালাটাকে ক্যাথোডে দিয়ে দিলাম। অ্যানোড, অ্যানোডে কাকে রাখবো? একটা সোনার টুকরো। এটা হচ্ছে AU, সোনার একটা দণ্ড বা পাত। সোনার পাতকে আমি দিয়ে দিলাম কোথায়? অ্যানোডে। এবার অ্যানোডে যাকে ব্যবহার করব তার লবণকে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করতে হবে। তাহলে অ্যানোডে যাকে ব্যবহার করব তার লবণ তড়িৎ বিশ্লেষণ, সোনার লবণ কী হবে? মনে রাখতে হবে গোল্ড প্লেটিংয়ের জন্য, এই গোল্ড প্লেটিংয়ের জন্য তড়িৎ বিশ্লেষণ রূপে যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড, KAUCN2। পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড। এটাকে আমরা গোল্ড প্লেটিংয়ের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করব। সেম নিয়মে আমরা যদি সিলভার প্লেটিং করি তাহলে যে বস্তুটার উপরে সিলভারের প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোডে রাখবো, সিলভারের দণ্ডকে বা পাতকে অ্যানোডে রাখবো, আর সিলভারের একটা লবণকে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করব। তড়িৎ বিশ্লেষ্য লবণ, তাহলে সিলভারের কোনটা হবে? না, এখানে যেমন সোনার ক্ষেত্রে এটা, তেমনি সিলভার প্লেটিংয়ের ক্ষেত্রে সিলভার প্লেটিং এর ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব। কে শুধু AU এর জায়গায় হয়ে যাবে AgCN2, KAgCN2, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। গোল্ড প্লেটিংয়ের বেলায় আমরা বলেছি পটাশিয়াম অরোসায়ানাইড, আর সিলভার প্লেটিংয়ের বেলায় আমরা বলবো পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এই হচ্ছে আমাদের অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতি, বা বলতে পারি আমরা অপেক্ষাকৃত তোমার নিম্নমানের ধাতুর উপরে একটু উন্নত শ্রেণীর বা উন্নত মানের ধাতুর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রলেপ দেওয়াকে আমরা বলবো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। তাহলে এখান থেকে যাই প্রশ্ন আসুক, একটা যে কোনো উদাহরণ দিয়ে দেবে, তোমাকে বলবে টিনের তৈরি চামচের উপরে তামার প্রলেপ দেবে, টিনের তৈরি চামচের উপরে তামার প্রলেপ দেবে, কোথায় কি ব্যবহার করবে? ক্যাথোডে কি, অ্যানোডে কি, তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করবে? তুমি বলে দেবে টিনের তৈরি চামচকে ক্যাথোডে, তামার প্রলেপ দেবে তাহলে তামার দণ্ডকে অ্যানোডে, আর তামার লবণ কপার সালফেট তাকে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করবে। ব্যাস, বোঝা গেল? আশা করি
এখান থেকে এই চারটে যে টপিক নিয়ে আজকের পার্ট 2 ক্লাস, এবং সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ার ক্লাস। আশা করি আজকের পর থেকে কারো এই জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা নেই। তবুও যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সমস্তটাই আরও একবার বুঝিয়ে দেওয়ার। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। এই আমরা যে ভৌতবিজ্ঞানের সিরিজ চালাচ্ছি, নেক্সট আমরা পরবর্তীতে আমাদের ক্লাস যেটা নিয়ে আসব সেটা হলো আগামীতে আমাদের কয়েকটি গ্যাসের প্রস্তুতি, যেখানে রয়েছে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন, যার মধ্যে অ্যামোনিয়া আবার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, নেক্সট ক্লাস যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। আবারও বলছি, আমি তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, কেমিস্ট্রির এগুলো বেস, এগুলো হচ্ছে তোমার না জানলে হায়ার এডুকেশনে গিয়ে খুব সমস্যা, সেখানে গিয়ে বুঝতে অসুবিধা হবে। যখন তোমরা 11-12 বা গ্র্যাজুয়েশনে গিয়ে সায়েন্স নেবে তখন কিন্তু সমস্যা হবে। তাই এখন থেকেই মন দিয়ে ভালো করে বুঝে অংশগুলোকে তৈরি করে রেখো। বেস্ট অফ লাক। আজকের মতো এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।